স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তার ভিসার মেয়াদ বাড়িয়ে সেই বার্তাই দিয়েছে নয়াদিল্লি। এমনটা মনে করছেন ভারতের রাজনীতি ও কূটনীতিক বিশ্লেষকরা। দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফেরত যাওয়ার প্রক্রিয়ার সমালোচনাও করেন তারা। এছাড়া ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকায় অন্য দেশে যাওয়ার আগ্রহ শেখ হাসিনার নেই বলেও মত তাদের। গেল বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। গুম, খুনসহ নানা অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাতিল করা হয়েছে তার পাসপোর্ট। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কূটনৈতিক পত্র দিলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি। ভারতের বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে মানা হয়নি প্রত্যর্পণের প্রক্রিয়া। ফেরত চাওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই। এ বিষয়ে সাবধানে এগুচ্ছে ভারত। ভারত কিন্তু খুব ধীরে সুস্থে এবং কোনো রকম প্রভোকেশনে পা দিচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে। যেগুলি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হওয়ার কথা সেগুলি আগে ভাগে করা যাচ্ছে। ভারত ওনার রেসিডেন্সিয়াল পারমিটটা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা এখানে থাকবে। তার এক্সট্রাডিশন চাইছেন বা কোনো লিগ্যাল ওয়ে ফর্মে কিছু চাইছেন, সেটা কখনো পাওয়া যাবে না। বিকজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল লজ, ফার্স্ট অফ অল আপনার সেই যার বিরুদ্ধে অ্যালিগেশনসগুলো আছে সেই অ্যালিগেশনসগুলো প্রুভড ওয়েতে আসতে হবে সামনে। দেশের অন্তর্বর্তী সরকার কিসের বেসিসে এটা চাইছে? শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতাও দেখছেন বিশ্লেষকরা। বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে তোলা হচ্ছে ভারত বিরোধিতার ধোঁয়া। ইউনূস সাহেবের ইন্টারিম সরকার ডিপ্লোমেসি থ্রু মিডিয়া করছে, এটা এইভাবে তো ডিপ্লোমেসি হয় না। সরকারটা কিন্তু তারা চালাতে ব্যর্থ হয়েছে। এখন কিছুভাবে সাময়িকভাবে হলেও সরকারটাকে বাঁচাবার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ না থাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় বিশ্লেষকরা। উনি নিজে অনেক জায়গা আছে যেখানে হয়তো ওনাকে নিতে পারে, কিন্তু উনি নিজে যেতে চাইছেন না, যে কারণ ওখান থেকে ওনার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়াটা মুশকিল হবে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে তাদের নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়ে সংযত হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই বলেও মত তার। তাই সরকারের উচিত অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনার রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের দামসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান সমমনা জোটের নেতারা। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক নয়, আমরা সবাই দেশপ্রেমিক। কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানে একদিনের জন্য সাতপন্থীদের ব্যবহার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা জোবায়ের অনুসারীরা। বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভের সময় তারা এ হুঁশিয়ারি দেন। পাশাপাশি অভিযুক্ত সাতপন্থীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আসছে বছর থেকে একটি পর্বেই বিশ্ব ইজতেমা সংগঠিত হবে বলেও ঘোষণা দেন তারা। এই সময় ভারতের সমালোচনাও করে বিক্ষোভকারীরা। তাবলিগ জামাতের সাতপন্থী অভিযুক্তদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে মাওলানা জোবায়ের অনুসারীরা। কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক, তিনি আমাদের জানাবেন বিস্তারিত। ইকবাল অনিক, আপনি তাদের মিছিলের সাথে হাঁটছেন, এখন এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আছেন, তারা কি দাবি করছেন? রেদওয়ান, হচ্ছে তাবলিগ জামায়াতের যে জুম্মার নামাজের পর যে মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকাররম থেকে, সেটি কিন্তু এখন কাকরাইল মোড় হয়ে কিন্তু এখন এসে শান্তিনগর মোড়ে এসে দাঁড়িয়েছে এবং সেখানে তারা কিন্তু সমবেত হয়েছেন। এখানে কিন্তু তারা একটি আখিরি মুনাজাত করবেন, তারপরেই কিন্তু তাদের এই যে সমাবেশটি ছিল সেটি কিন্তু সমাপ্ত করবেন। এর আগে কিন্তু বাইতুল মোকাররমে জুমার নামাজের পর এই তাবলিগ জামাতের যে শীর্ষ
নেতারা রয়েছেন তারা কিন্তু ওখানে বক্তব্য রেখেছেন। সেখানে তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়াও তুলেছেন। তারা প্রথম যে দাবিটি তুলেছেন যে টঙ্গী ইজতেমা ময়দানে কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি তুলেছেন এবং ওখানে তাদের কিছু ভাই নিহত হয়েছে আরেকটি পক্ষের হামলায়, সেক্ষেত্রে তাদের যাতে বিচার হয় সে বিষয়টিও বলেছেন। আরেকটি বিষয় যে এই যে ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের যে দোসররা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে আছে, মন্ত্রণালয় থেকে সাতপন্থীদের এখনো উস্কানি দিয়ে যাচ্ছে, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে তারা কি বলছেন, তারা কি কি দাবি করছেন। যে আপনারা তো এখানে আছেন, সমবেত হয়েছেন, আপনারা কি কি দাবি করছেন? আমাদের দাবি, আমরা জানি যে আমাদের খুনিদেরকে আগাম জামিন দিয়ে দিছে, এটা বড় আশ্চর্যের বিষয়। দিবালোকের না স্পষ্ট খুনিদেরকে কিভাবে আগাম জামিন দেয়। খুনিদের বিচার করতে হবে এবং যথাযথ বিচার করতে হবে। 1 2 নম্বর দাবি হচ্ছে কাকরাইল মসজিদ এবং টুঙ্গির ময়দান খুনিদের জন্য নয়। 3 নম্বর হইল সারা বাংলাদেশের কোন মসজিদে এই খুনিরা কাজ করতে পারবে না, এদেরকে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, শুনছিলেন যে এখানে যারা জনসমাবেত হয়েছেন তারা কিন্তু 3টি দাবি তুলেছেন যে যারা তাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে আগাম জামিন দিয়েছে, সেই জামিনটি কিন্তু বাতিল করে তাদেরকে আবারও গ্রেপ্তার করার দাবি তুলেছেন এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা যাতে কোনোভাবেই কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দানে যাতে সমবেত হতে না পারেন। তো এইসব দাবি তুলছেন। মোটা দাগে 3টি দাবির কথা শুনলাম। আপনাকে ধন্যবাদ ইকবাল। অনেক চড়া মূল্যস্ফীতির মধ্যেই শতাধিক পণ্য ও সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এতে আরেক দফা বাড়তে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়। অর্থ বছরের মাঝামাঝি সরকারের কর বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পরোক্ষ কর বাড়ানোর এই সিদ্ধান্ত মধ্যবিত্তের উপর চাপ বাড়াবে। তাদের মতে করের আওতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ কর আহরণে সরকারের বেশি নজর দেওয়া দরকার ছিল। গেল বছর জুড়ে 10% বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল দেশের মানুষ। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা দিল সরকার। এক ধাক্কায় বাড়ল শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট, আমদানি শুল্ক ও আবগারি শুল্ক। সরকারি অধ্যাদেশ অনুযায়ী দাম বাড়বে আমদানি করা ফলমূল সহ খাদ্যপণ্য, নানা পণ্যের কাঁচামাল, ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ এলপি গ্যাসের। ভোক্তারা বলছেন এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। আমরা এটা কোনো মতো সমর্থন করি না, কারণ ঢালাওভাবে ভ্যাট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপর আমাদের উপরে চাপ। চাউল আনতে গেছে, চাউলের দাম কেজি প্রতি 4-5 টাকা বেড়ে গেছে। সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না। এই যে করের বোঝাটা পরে করলেও পারতো, যখন যে সরকারে যায় তার চিন্তা ভাবনা তার মতো করে তৈরি করে। এক ধাক্কায় 5% থেকে 15% করা হয়েছে রেস্তোরাঁর ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন এতে করে বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। যে অর্থ উপদেষ্টা আছেন উনি ওনার পিছনের বক্তব্যগুলো আপনি দেখেন, আর উনি ক্ষমতায় গিয়ে কি বক্তব্যটা কি কাজ করছেন সেটা দেখেন, টোটালি উল্টো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এই কারণে তাদের আন্দোলন করেছিল কিনা? আমরা চেয়েছিলাম গণমানুষের সরকার হবে, অ্যাটলিস্ট মানুষের দুঃখটা বুঝবে। আর আইএমএফ চাপিয়ে দিলে দেখে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন, এটা তো হতে পারে না। অর্থনীতি বিশ্লেষকদের মতে আইএমএফ এর চাপে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সরকারের পরোক্ষ কর বাড়ানোর কৌশল ভালো ফল দেবে না, বরং করের আওতা ও প্রত্যক্ষ কর আহরণ বাড়ানোর সুযোগ কাজে লাগানো উচিত ছিল। সবকিছু তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যাবে বলে আমাদের একটা বিশ্বাস ছিল এবং আছে। সেই দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই করের ভিত্তি বিস্তৃতি এটাকে টার্গেট করাটাই ছিল কিন্তু মূল একটা কাজ। সেটা কিন্তু স্বল্প মেয়াদেও করা যেত। যারা কর ফাঁকি দিচ্ছেন, করের আওতায় বাইরে আছেন, প্রত্যক্ষ কর দিয়ে এটাকে আমাদের সামাল দেওয়াটাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। কর বাড়ানোর নামে এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেওয়ার পাশাপাশি সরকারের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ইতিবাচক হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বেড়েই চলেছে। সরবরাহ সংকট না থাকলেও গেল সপ্তাহের তুলনায় রাজধানীর পাইকারি বাজারে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এতে চাপ বাড়ছে ভোক্তার। ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন মিল মালিকরা।
তবে তাদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা বিক্রেতাদের। আমনের ভরা মৌসুমে দাম কমার বদলে উল্টো দফায় দফায় বাড়ছে চালের দাম, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরের জেলা নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা, মোটা চালে গুনতে হচ্ছে বাড়তি 200 টাকা পর্যন্ত, আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। মিল মালিকরা বলছেন ধানের সংকট আর দাম বাড়ায় চালের দাম বেড়েছে। এতে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। কাটারি আপনার 75 থেকে 80 টাকা, আর সন্না পাঁচ আপনার 58 থেকে 60 টাকা, আর 28টা আপনার বেচতেছি 65 টাকা কেজি। আমরা শুনতে পাচ্ছি মিলেরা বলিচ্ছে যে আমরা ধান কিনছি বেশি দামে, ধান বেশি দামে কিনলে চালের পড়তে যেভাবে পড়ছে সেইভাবে বেচতেছি। যে চিকন চালটা এই তো ধানটা তো একবারই হয় বছরে, ধরেন এই 3 মাস পরে আবার পাবো আমরা, তো এই শেষে এসে 3 মাস স্টকও কমে যায়, মানুষের চাহিদাও বাড়ে, সেই কারণে কিন্তু দামটাও একটু বেশি থাকে। কুষ্টিয়ার খাজানগর মোকামে সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 60 টাকা। বিশেষ করে সরু চালের দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেয়, দাম বেড়েছে পাইকারিতেও। মেলারা বাড়া দিচ্ছে, আমরা যে দামে কিনছি আমরা সীমিত বস্তার পরে 25 টাকা কেজি 1 টাকা লাভে মাল বিক্রি করছি। বাজারে ধানের সংকট থাকায় সামনে সরু চালের দাম আরও বাড়বে বলে ধারণা করছেন মিল মালিকরা। চালের দাম যেটা মাঝারি চাল, সে চালের দাম চিকন চালের চাইতে 1 কেজি চালের সঙ্গে প্রায় 16-18 টাকা, 16 থেকে 18 টাকা ডিস্টেন্স। চালের দাম বাড়তি রাজধানীতেও। গেল সপ্তাহের তুলনায় পাইকারিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 82 টাকা কেজি। এছাড়া নাজির শাইল 72 থেকে 92, আর BR 28 চালের দাম 58 থেকে 65 টাকা। পাইজাম চাল 58 থেকে 60 টাকা, আর ভারত থেকে আমদানি করা পাইজাম চাল বিক্রি হচ্ছে 55 টাকায়। বিক্রেতারা বলছেন দাম বাড়লেও সরবরাহে সংকট নেই, তবে কমেছে বিক্রি। সবগুলোর দামই বাড়তি, তবে কমার সম্ভাবনা মনে হয় হচ্ছে না, আর নতুন দাম একটু কম। দাম বাড়লে এখন বাড়ার কথা, কিন্তু বেচে কিনা তো না, এই সকাল থেকে বসে রয়েছি। দফায় দফায় চালের দাম বাড়ায় বেকায়দায় সীমিত আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও। চালের দাম এই 2 সপ্তাহের মধ্যে মনে করেন পার কেজিতে 4 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকাও বাড়ছে। এটা তো অস্বাভাবিক একটা। গত মাসে যেটা 1800 থেকে 1850 ছিল, এক মাসের বা 20-25 দিনের ব্যবধানে 2100 টাকা হয়ে যাওয়ার তো আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতা ও বিক্রেতার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতের সকালে দর্শনার্থী কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর পদচারণা। অন্যান্য বারের মতো এবারও মেলায় ইলেকট্রনিক্স পণ্যের পসরা সাজিয়েছেন দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, এসি সহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছেন তারা। এসব পণ্যে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। মেলায় এসব পণ্যে থাকছে 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া কেনাকাটা করলে লটারিতে ফ্ল্যাট গাড়ি কেনার সুযোগও থাকছে। এবার মেলায় বেচা কেনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা বিক্রেতাদের। গতকাল থেকে আমরা হিউজ ক্রাউড পাচ্ছি এবং অলমোস্ট অনেক বুকিংও হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশাবাদী সর্বোচ্চ পর্যায়ে আমরা এবার অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। আসলে আমরা মেলাতে বিক্রি করছি না, এখানে শুধু ডিসপ্লে করছি, যার কারণে ডিসকাউন্টের কোনো অপশন এখানে নাই। কাস্টমার আসছে, আমাদের পণ্যগুলো দেখছে, আর প্লাজা থেকে পারচেস করে নেবে। আমরা ইলেকট্রিক সবকিছুই নিয়ে আসছি, ইলেকট্রিক চুলা থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবকিছুই। কারণ আমরা ক্রেতাদের যে প্রোডাক্টটা দিচ্ছি ক্রেতারাও স্যাটিসফাই, এবং আমরা ডিসকাউন্ট পেয়ে আরও বেশি স্যাটিসফাই। বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে হয়ে গেল হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল টেম্পল ফেয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। মিয়াও হুই নামে পরিচিত চীনাদের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বর্ষবরণের প্রাক প্রদর্শনীমূলক এই উৎসব প্রথমবার উন্মুক্তভাবে হলো বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং শান্তা মারিয়াম ইউনিভার্সিটি ও চায়না শিল্পগোষ্ঠীর সমন্বয়ে বর্ণিল আয়োজন ছিল গুলশান সোসাইটি লেক পার্কে। চীনা সংস্কৃতির পাশাপাশি এ মেলায় স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান, দেশের ঐতিহ্য, সংস্কৃতি। অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে।
সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন, আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এমবেসির সঙ্গে কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে। রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। আজ 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন কাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে, এরপর জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে শৈত্যপ্রবাহ। আবারও বেড়েছে তীব্র শীতের অনুভূতি। শুক্রবার দেশের 10 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ। পঞ্চগড়ে গেল কয়েকদিনের উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। ভোর 6টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। কাজে বের হবে দেখো না, মাথা ভিজে গেছে, ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। আজকে প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড কুয়াশা পড়তেছে, কুয়াশার আকাশটা অন্ধকার। ঘন কুয়াশার ঘেরা টোপে গোটা জনপদ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, যথারীতি বিপাকে খেটে খাওয়া মানুষ। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটে বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার থেকে চালাচ্ছে। এটা কম্বল টম্বল তো দিতে হবে, আমাকে গরিব মানুষ সব খাওয়া জ্বালায় মরছি, শীতে জ্বালায় মরে যাচ্ছি। তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দফায় দফায় শৈত্যপ্রবাহ বইতে থাকায় বাড়ছে শীতজনিত রোগবালাই। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়ও জেঁকে বসেছে শীত। ঠান্ডা আর কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ। জেলার 7 উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় 14,500 কম্বল বিতরণ করেছে প্রশাসন। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস। 2-3 দিন পর সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া পার্বত্য জনপদ খাগড়াছড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে পাহাড়ে ভিড় করছেন পর্যটকরা। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে ভোলা সদরে ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভায় এ দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এই কর্মসূচিতে ভোলার শত শত ছাত্র জনতা অংশ নেন। এ সময় জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার সহ 7 দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র ঘোষণায় 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন নেতারা। হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। চুরি করার সময় দেখে ফেলায় হত্যা করা হয় নাটোরের বড় হরিশপুর কেন্দ্রীয় মহাশাসনের সেবায়েত তরুণ দাসকে। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বেলা 11টার দিকে সংবাদ সম্মেলন করেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সবুজ হোসেন নামে এক যুবককে। প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করে জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে সবুজ। এর আগে 21শে ডিসেম্বর সকালে নাটোরে মহাশাসনের ভোগ ঘরের বারান্দায় তরুণ দাসের হাত পা বাঁধা মরদেহ পাওয়া যায়। তালা ভেঙে চুরি করা হয় মন্দির, ভাণ্ডার ঘর ও ভোগ ঘরের জিনিসপত্র। এই ঘটনায় হত্যা মামলা করেছেন তরুণ দাসের ছেলে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সেই সাথে হারাতে বসেছে শত বছরের ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এসব খেলাকে ফিরিয়ে আনতে জামালপুরের মেলান্দহ উপজেলায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হল ঘোড়াদৌড় প্রতিযোগিতা। যান্ত্রিক যুগে একটু নির্মল আনন্দ পেতে এবং আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বৃহস্পতিবার জামালপুরের মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামে ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় সহ 13 জেলা থেকে আসা প্রায় অর্ধশতাধিক ঘোড়া ও সোয়ারিরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
তীব্র শীত উপেক্ষা করে প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হয়েছিল শত শত দর্শনার্থী। প্রতিযোগীদের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষ করে ৮ বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জের ঘোড়সওয়ারি দিঘি ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা জানান, আধুনিকতার কারণে একসময়ের জনপ্রিয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা হারিয়ে যেতে বসেছে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রামে এখনও এই খেলার আয়োজন করা হয়। ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন নিয়মিত করার দাবি দর্শকদের। আমার আপু ঘোড়া দাবড়াই, আমার আপুর দেখে আমি ঘোড়া দাবড়া শিখাইছি। আমার ইচ্ছা ঘোড়া দাবড়াবো, সবাইকে আনন্দ দিব। প্রতি বছর এই আয়োজনটা এই দিনে এই সময় করতে পারি, যেন আমাদের পরের জেনারেশন এগুলা দেখতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। এই প্রতিযোগিতা আমি জীবনের প্রথম দেখলাম। এটা লাইক নিউ কাইন্ড অফ থিং। এটা ঘোড়দৌড়ের মাধ্যমে যে প্রীতিবন্ধন দৃঢ় হবে সেই উদ্দেশ্যেই কিন্তু আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মাঝে এই খেলাকে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। সমাজকে মাদক থেকে মুক্ত করে মাঠে নিয়ে আসা, মোবাইলে যে আসক্তি এখান থেকে বের করে নিয়ে আসা, এই যে একটা পারিবারিক মেলবন্ধন তৈরি করা, সেই সাথে এই চরাঞ্চলের যে অবহেলিত চরাঞ্চল, এই মানুষগুলোকে একত্রিত করে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা। ময়মনসিংহের সোহরাব আলী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জিতে নেন ফ্রিজ। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক বিষয় নিয়ে সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে। আজকে এই যে আয়োজন, এই আয়োজন এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা উদ্দেশ্য, যে আমাদের তরুণরা যেন বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য অপরাধ জগতের সঙ্গে যেন জড়িত না হয়, তারা যেন মাঠে আসে, যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন। এই যে নির্মল বিনোদন, এই বিনোদন আর কোথাও পাওয়া যায় না। আমি বক্তব্য করবো না, সবাই ব্যস্ত আছে খেলা দেখার জন্যে। আমি মনে করি যে আয়োজনটা একদম নতুন। বাংলাদেশে রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে এটা একেবারেই নতুন। এটা আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি। আর একটা জিনিস বলে শেষ করতে চাই, যে দেশটা আমাদের, এই মানুষ আমাদের যে দলের প্রতিষ্ঠাতা, যার নামে আজকে টুর্নামেন্ট চলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তনগুলো নিয়ে এসেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে। তার সময় খেলাধুলার যথেষ্ট উন্নতি দেশ হয়েছে। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছোট ভাই, আপনারা জানেন, আরাফাত রহমান কোকো, তিনি ক্রিকেটে একটা বিশাল ভূমিকা রেখেছিলেন এবং ক্রিকেটের বর্তমান যে উৎকর্ষতা সাধন হয়েছে, তার ভিত্তি, তার যে স্ট্রাকচার, অবকাঠামোর ভিত্তি কিন্তু আরাফাত রহমান কোকো সাহেবের আর কি উপায় নাই। সুতরাং আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তাই আমি আজকে এখানে আমাদের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি, উদ্যোগ জানাচ্ছি এবং আজকে যে বোধহয় উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্টের, না, এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয়, আমরা সবাই যেন সহায়তা করতে পারি, সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাবো। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করি। ধন্যবাদ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।